1912 সালের 14 এপ্রিল, ঘড়ির কাঁটা তখন রাত 11:45 ঘরে। টাইটানিক এখন মাত্র উত্তর আটলান্টিক সমুদ্রে পৌঁছেছে। টাইটানিক জাহাজটি যেই পথ দিয়ে যাচ্ছিল, সেই পথে পানির নিচে চুপটি করে ঘাপটি মেরে বসেছিল আইসবার্গ। এই আইসবার্গের সাথে ধাক্কা লেগে ধীরে ধীরে আটলান্টিক সমুদ্রের নিচে তলিয়ে যায় এই জাহাজটি। একই সাথে মৃত্যু ঘটে 1513 জন যাত্রীর। ভাগ্যবান 687 জন যাত্রী জীবন বাঁচলেও পরবর্তী জীবনে তাদের বয়ে বেড়াতে হয় এই দুঃস্বপ্ন। টাইটানিক জাহাজটির ডিজাইন থমাস অ্যান্ড্রুর দাবি ছিল টাইটানিক কোনো দিন ডুবানো সম্ভব হবে না। আসলে তিনি গায়ের জোরে কথা বলেননি। টাইটানিক জাহাজটির ডিজাইন এমনভাবে করা হয়েছে যা সকল প্রকার ঝড় জলোচ্ছ্বাসের মধ্যেও সমুদ্রের বুক চিতিয়ে চলতে পারবে। কিন্তু যেদিন টাইটানিক ডুবে যায় সেদিন তার বয়স হয়েছিল মাত্র 4 দিন। যেই জাহাজ জীবনেও ডুবানো সম্ভব নয়, সেই জাহাজ কিনা মাত্র 4 দিনে ডুবে গেল। আপাত দৃষ্টিতে আইসবার্গের সাথে ধাক্কায় টাইটানিক ডুবির কারণ বলা হলেও এর কোনো সঠিক যুক্তি কোনো গবেষক দিতে পারেনি। একজন এক এক ধরনের কারণ উদ্ঘাটন করেছেন। এর ফলে এই জাহাজ ডুবির ঘটনায় রহস্যই রয়ে গেছে। নামকরণ ও নির্মাণকালীন তথ্য টাইটান ছিল গ্রিক পুরাণের সৃষ্টির শক্তিশালী দেবতা। এই দেবতার কাজই ছিল শুধু সৃষ্টি করা। তার নামানুসারে এই জাহাজের নাম রাখা হয়েছিল টাইটানিক। এটি আসলে জাহাজটির সংক্ষিপ্ত নাম। এর পুরো নাম ছিল RMS টাইটানিক। RMS এর অর্থ হচ্ছে রয়্যাল মেল স্টিমার, অর্থাৎ পুরো জাহাজটির নাম ছিল রয়্যাল মেল স্টিমার টাইটানিক। টাইটানিক জাহাজটির নির্মাণ কাজ শুরু করা হয় 1907 সালে। 5 বছর একটানা কাজ করে 1912 সালে জাহাজটি কাজ শেষ করা হয়। হল্যান্ডের হোয়াইট স্টার লাইন এই জাহাজটি নির্মাণ করেন। 60,000 টন ওজন এবং 275 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট জাহাজটি নির্মাণ করতে সে সময় খরচ হয়েছিল $75 লাখ। এত বড় আকারের জাহাজ নির্মাণ করা সে সময় মানুষ স্বপ্ন দেখতে পারতেন না। 1912 সালের 10 এপ্রিল সাউদাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে টাইটানিক। সে সময় টাইটানিকের মোট যাত্রী ছিল 2200 জন এবং কয়েকশো কর্মী। ব্রিটেন থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আমেরিকায় যাওয়া খুবই বিপজ্জনক ছিল, কেননা হঠাৎ সামুদ্রিক ঝড় জলোচ্ছ্বাসে পড়ার আশঙ্কা সবসময় ছিল। তারপরও এত সংখ্যক যাত্রী সমুদ্রের রোমাঞ্চকর এই ভ্রমণ উপভোগ করার জন্য টাইটানিকের যাত্রী হয়েছিল। টাইটানিকের প্রথম শ্রেণীর ভাড়া ছিল $3100 আর তৃতীয় শ্রেণীর ভাড়া ছিল $32। এখানে শুধুমাত্র গন্তব্যস্থলে পৌঁছানো এবং টাকা পয়সার কোনো বিষয় ছিল না। সে সময় টাইটানিককে নিয়ে পুরা বিশ্বের হইচই পড়ে গিয়েছিল। তাই সবাই চেয়েছিল টাইটানিকের ওই ঐতিহাসিক যাত্রায় নিজেকে সাক্ষী করে রাখতে। টাইটানিক জাহাজটি যখন বন্দর থেকে ছেড়ে চলে যায় তখন বন্দরে বিশাল জনসমাগম হয়েছিল, যা অনেক রাজনৈতিক সমাবেশও হয় না। অবশেষে এলো সেই মহেন্দ্রক্ষণ। সাইরেন বাজিয়ে ধীরে ধীরে আটলান্টিকের দিকে এগিয়ে যেতে থাকলো টাইটানিক। জাহাজের যাত্রীরা পৃথিবীর চিন্তা ভুলে পার্থিব ভোগ বিলাসে মত্ত হয়ে অনিশ্চিত গন্তব্যের দিকে এগিয়ে যেতে থাকলো। নির্ধারিত 6 দিনের যাত্রা সামনে রেখে সবাই চলছিল নিয়মিত আনন্দ মুখরিত পরিবেশে। 1 দিন, 2 দিন, 3 দিন ভালোই কাটলো জাহাজের যাত্রীদের। দুর্ঘটনার দিন দুপুরের ঘটনা। 14 এপ্রিল দুপুর 2টার দিকে আমেরিকা নামের একটি জাহাজ থেকে রেডিওর মাধ্যমে টাইটানিকের জাহাজে জানায় তাদের যাত্রাপথের সামনে বড় একটি আইসবার্গ রয়েছে। শুধু তাই নয়, পরবর্তীতে মেসাবা নামের আরও একটি জাহাজ থেকে এই একই ধরনের সতর্কতা পাঠানো হয় টাইটানিককে। এই সময় টাইটানিকের রেডিও সংযোগ দায়িত্বে ছিলেন জ্যাক ফিলিপস ও হ্যারল্ড ব্রিজ। দুবারে তাদের দুজনের কাছে এই সতর্কবার্তাকে অপ্রয়োজনীয় মনে হয়, তাই তারা ওই সতর্কবার্তা টাইটানিকের মূল নিয়ন্ত্রণ কেন্দ্রে পাঠাননি। টাইটানিক দুর্ঘটনার মাত্র 40 মিনিট আগে ক্যালিফোর্নিয়ার শিপের রেডিও অপারেটর টাইটানিকের সাথে যোগাযোগ করে আইসবার্গটি সম্পর্কে বলতে চেয়েছিল, কিন্তু টাইটানিকের রেডিও অপারেটর ক্লান্ত জ্যাক ফিলিপস রাগান্বিতভাবে বলে, আমি এখন কাজে ব্যস্ত, এবং লাইন কেটে দেয়। তার ওয়্যারলেস বন্ধ করে ঘুমাতে চলে যায়। বলা চলে তাদের এই হেয়ালিপনার কারণেই ডুবেছে টাইটানিক। দুর্ঘটনায় পড়া নিস্তব্ধ আটলান্টিকের বুকে সবেমাত্র প্রবেশ করে টাইটানিক। আটলান্টিকের তাপমাত্রা তখন 0 ডিগ্রির কাছাকাছি নেমে যায়। আকাশ পরিষ্কার থাকলেও আকাশে চাঁদ দেখা যাচ্ছিল না। টাইটানিক যখন দুর্ঘটনার স্থলে প্রায় কাছাকাছি চলে আসে তখনই জাহাজের ক্যাপ্টেন সামনে আইসবার্গ এবং সংকেত পান। আইসবার্গ হলো সাগরের বুকে ভাসতে থাকা বিশাল বিশাল বরফখণ্ড। এগুলো সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এগুলো মাত্র 8 ভাগের 1 ভাগ পানির উপরে থাকে, মানে এর বড় অংশটাই দেখা যায় না। তখন তিনি জাহাজের গতি সামান্য দক্ষিণ দিকে ফিরিয়ে নেন। সে সময় টাইটানিকের পথ পর্যবেক্ষণকারীরা সরাসরি টাইটানিকের সামনে সেই আইসবার্গটি দেখতে পায়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। টাইটানিকের ফার্স্ট অফিসার মুরডক আকস্মিকভাবে বামে মোড় নেওয়ার অর্ডার দেন এবং জাহাজটিকে সম্পূর্ণ উল্টো দিকে চালনা করতে বা বন্ধ করে দিতে বলেন। এর ডান দিক আইসবার্গের সাথে
প্রচণ্ড ঘষা খেয়ে চলতে থাকে। ফলে টাইটানিকের প্রায় 90 মিটার অংশ জুড়ে সির দেখা যায়। টাইটানিক জাহাজটি যেই স্থানে ডুবেছিল সেই স্থানের নাম হলো গ্রেট ব্যাংকস অফ নিউফাউন্ডল্যান্ড। টাইটানিক সর্বোচ্চ 4টি পানিপূর্ণ কম্পার্টমেন্ট নিয়ে ভেসে থাকতে পারত, কিন্তু পানিপূর্ণ হয়ে গিয়েছিল 5টি কম্পার্টমেন্ট। অনেকের মধ্যে এই কম্পার্টমেন্ট নিয়ে কিছুটা খটকা থাকতে পারে। তাদের উদ্দেশ্যে বলছি, ধরুন আপনি একটি জাহাজ তৈরি করেছেন, তার তলদেশে 4টি ভাগে বিভক্ত। এই 4টি ভাগের মধ্যে একটি ভাগ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটি দিয়ে জাহাজের মধ্যে পানি প্রবেশ করেছে। এই অবস্থায় আপনি যদি সেই অংশ বন্ধ করে দেন, তাহলে জাহাজে ঢোকা পানি শুধুমাত্র ওই একটি কম্পার্টমেন্টেই পানিপূর্ণ থাকতে পারবে। বাকি 3টি কম্পার্টমেন্ট অক্ষত অবস্থায় জাহাজটিকে ভাসিয়ে রাখবে। এছাড়াও পানি প্রতিরোধ এর জন্য 12টি গেট ছিল। ভাগ্যের নির্মম পরিহাস, এমন জায়গায় জাহাজটি ধাক্কা লাগে যে সবগুলো গেটের পানি প্রতিরোধ বিকল হয়ে যায়। পানির ভারে আস্তে আস্তে পানিতে তলিয়ে যেতে থাকে টাইটানিক। ক্যাপ্টেন স্মিথ সহ হাজার চালনায় দায়িত্বপ্রাপ্ত সবাই বুঝতে পারে যে টাইটানিককে আর বাঁচানো যাবে না। ক্যাপ্টেন স্মিথ মূল নিয়ন্ত্রণ কেন্দ্রে আসেন এবং জাহাজটি সম্পূর্ণরূপে বন্ধ করে দেন। রাত 12টার পর লাইফ বোটগুলো নামানো শুরু হয়। প্রত্যেক যাত্রী আপন প্রাণ বাঁচানোর জন্য লাইফ বোটে উঠতে যায়, কিন্তু লাইফ বোট ছিল মাত্র 16টি। তাই ক্যাপ্টেন নির্দেশ দিলেন, মহিলা ও শিশুদের আগে নামাতে দিন। আপনজনকে নিশ্চিত মৃত্যুর মুখে ছেড়ে যাওয়ার সেই দৃশ্য ছিল ভয়ঙ্কর। ভাগ্যের বড়ই নির্মম পরিহাস। টাইটানিকের নিয়ন্ত্রণ কেন্দ্র হতে দূরবর্তী একটি জাহাজের আলো দেখা যাচ্ছিল, যার পরিচয় এখনও রহস্যে ঘেরা। কেউ কেউ বলে সেটি ছিল ক্যালিফোর্নিয়ান, আবার কেউ কেউ বলে সেটি ছিল স্যামসন। টাইটানিক থেকে ওয়্যারলেসের মাধ্যমে যোগাযোগে কোনো সাড়া না পেয়ে পরবর্তীতে মর্স ল্যাম্প এবং শেষে জরুরি রকেট ছোড়ার মাধ্যমেও জাহাজটির সাথে যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু জাহাজটি একবারও সাড়া দেয়নি। এছাড়া টাইটানিক থেকে সাহায্য চেয়ে যে বার্তা পাঠানো হয়েছিল তাতেও সঠিক সময়ে কেউ সাড়া দিতে পারেনি, কেননা নিকটবর্তী স্থানে কেউ ছিল না। টাইটানিকের সবচেয়ে নিকটে ছিল দি কার্পাথিয়া জাহাজটি, তবে তারা যে দূরত্বে ছিল সেখান থেকে টাইটানিকের কাছে আসতে সময় লাগবে 4 ঘন্টা। সম্পূর্ণ অংশ তলিয়ে যাওয়া। রাত 2টা থেকে রাত 2টা 20 মিনিটের মধ্যে টাইটানিকের সম্পূর্ণ অংশ আটলান্টিকের বুকে তলিয়ে যায়। ডুবে যাওয়ার শেষ মুহূর্তে জাহাজের বৈদ্যুতিক সংযোগ বিকল হয়ে যায়, যার কারণে সেই পরিবেশটি আরও হৃদয় বিদারক হয়ে ওঠে। টাইটানিক যখন সমুদ্রের বুকে তলিয়ে যায়, ঠিক তার 1 ঘন্টা 40 মিনিট পর রাত 4টা 10 মিনিটে সেখানে আসে দি কার্পাথিয়া নামের একটি জাহাজ। যারা সমুদ্রের বুকে ভেসে বেড়াচ্ছিলেন তাদেরকে উদ্ধার করে সকাল 8:30টার দিকে নিউ ইয়র্কে নিয়ে চলে যায়। দীর্ঘ 73 বছর পর 1985 সালে যন্ত্রচালিত অনুসন্ধান শুরু করে একদল বিজ্ঞানী। যেই স্থানটিতে টাইটানিক জাহাজটি ডুবেছিল সেই স্থানে 13,000 মিটার পানির নিচে সন্ধান পান টাইটানিকের ধ্বংসাবশেষ।